বন্ধুরা নমস্কার। রিয়েল লাইফ স্টোরিতে আজকে এমন একটি গল্প বলবো, গল্প না রিয়েল গল্প আর কি, মানে সত্য ঘটনা বলবো, যেটা আপনাদের সবার জীবনে ভীষণ কাজে দেবে। আপনাদের মধ্যে অনেকে হয়তো দিল্লিতে আসা যাওয়া করেন, অনেকে হয়তো কোনো না কোনো কারণে দিল্লিতে যাবেন, কেউ প্রথম যাবেন, কেউ হয়তো এর আগেও গেছেন। যে ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে সেটা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে দিল্লিতে গিয়ে যখন রাত্রিবেলা রাস্তায় চলাচল করবেন। আমার সঙ্গে কি ঘটেছিল আজকে থেকে মোটামুটি বছর 6 আগে, 6 অথবা 6.5 বা 7 বছর আগে এক রাতে, মোটামুটি তখন বোধ হয় 9টা থেকে 10টা এরকম হবে সময়, এক্স্যাক্টলি টাইমটা মনে নাই, 10টার ভেতরে হবে। নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে আমি বেরিয়ে কোনো এক জায়গাতে যাব। আমি একটা আপনার রিক্সাতে বসেছি। রিক্সাতে বসে একদম ডান দিকে আরও 2-3 জন প্যাসেঞ্জার ছিল, তো আমি একদম ডান দিকের সাইডে গিয়ে বসে মোবাইলে আমি আগরতলা এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। দিল্লিতে আমি আর আগরতলা এক বন্ধু, দুজন আমরা কথা বলছিলাম। কথা বলতে বলতে আমার তো আর অন্য কিছু খেয়াল নাই, কথার মধ্যে আমরা ডুবে আছি। গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, ফলে কথার মধ্যে আমাদের ফুল অ্যাটেনশন। এরকম চলছি, ধরেন 2-3 মিনিট হবে, বোধহয় 2-3 মিনিটও হবে না সম্ভবত। হঠাৎ করে দেখি একটা বিরাট একটা ধাক্কায় আমার হাত থেকে কেউ মোবাইলটা কেড়ে নিয়ে গেল। আমি কিছু বোঝার আগেই হতচকিত হয়ে আমি যখন তাকাই এদিক ওদিক, দেখি একটা বাইক, একটা মোটর সাইকেল তীব্র গতিতে আমার মানে সাইকেলটা যে চালাচ্ছে সে সামনের দিকে চলে যাচ্ছে, আর তার পেছন দিকে যে বসেছিল যে ছেলেটা, সে আমার মোবাইলটা আমার হাত থেকে কেড়ে নিয়ে সে এবার আমার দিকে আবার ঘুরে তাকাচ্ছে, এরকম করছে। এরপর তারা বাইকটা নিয়ে আপনার টানতে টানতে চলে গেল, খুব দ্রুত আর কি এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই সময় আমি ওই রিক্সার মালিককে আমি বললাম যে তাড়াতাড়ি থামাও ওটা। সে থামালো। সবাই হতচকিত হয়ে গেছে, সমস্ত প্যাসেঞ্জার, রিক্সার ড্রাইভার সবাই। আমি নেমে গেলাম, নেমে গিয়ে আমি দৌড়ানোর চেষ্টা করলাম পেছনে। এর মধ্যে দেখলাম পেছন থেকে আরেকটা বাইকে 3 জন, একটা না সরি 2টা বাইকে এরকম 3 জন 2 জন এরকম করে পেছনে ছেলেরা বসা, এবং তারা এসে আমাকে বললো কে হওয়া সাহেব, যে কে হওয়া। আমি বললাম এই মোবাইল আমার কেড়ে নিয়ে গেছে ওরা। বলো চলিয়ে চলিয়ে আমার সাথে চলিয়ে। তারা মানে আমাকে তাদের বাইকের মধ্যে বসিয়ে ওই মোবাইল মানে ছিনতাইবাজদেরকে ধরবে, এই জন্য তারা আমাকে নিয়ে যাবে, আমাকে বারবার জোর করছে। আমি সেকেন্ডের মধ্যে আমার মাথায় এলো যে এদের সঙ্গে আমার যাওয়া উচিত হবে না। মোবাইল চলে গেছে, কিচ্ছু করার নাই এখন আর, কিন্তু এদের সঙ্গে আমার যাওয়া উচিত হবে না। এরা আমাকে ভীষণ রকম চাপ দিচ্ছে, চলিয়ে চলিয়ে উসকো পকড় লেঙ্গে উসকো, সালাওয়ালা বলে ওদেরকে গালি দিচ্ছে ওই যে 2টা ছেলে নিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলাম, সামলে নিয়ে আমি ঠিক করলাম আমি কাছাকাছি ইয়েতে যাব, কোনো থানাতে যাব। এরপর খবর নিয়ে কাছাকাছি থানাতে গেলাম আমি। সেখানে গিয়ে পুলিশকে রিপোর্ট করলাম। এন্ট্রি হলো। এন্ট্রি হওয়ার পরে এন্ট্রির যে কাগজটা সেটা নিয়ে আমি আমার হোটেলে চলে এলাম। হোটেলে এসে আমি ওই মোবাইল নাম্বারটাকে প্রথম অনলাইনে আমি যতটুকু জানি গুগলে গিয়ে সেটাকে ব্লক করাটা যা করার আমার তরফ থেকে আমি যা সব করলাম। সমস্ত টেকনিক্যাল কথা এখানে বলছি না, কিন্তু আমি আমার মতন করে তাকে নজরদারির মধ্যেও রাখলাম, সব কিছু করে টোরে। এরপরে পরের দিন গিয়ে ওই কাগজটা নিয়ে গিয়ে আমি দেখালাম, পরে আমাকে আবার অল্টারনেটিভ সিম দিয়ে দিল। তো সিম আমার কাছে চলে এসেছে, মোবাইলটা আর ফেরত পেলাম না। এখন কথা হলো, কেন আপনাদেরকে কথাটা বলছি, এটা সত্য ঘটনা এবং আমার সঙ্গে এটা ঘটেছে। এই দিল্লিতে অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে রাত্রিবেলায় আপনাদের চলার সময় খুব সতর্ক থাকতে হবে যদি দিল্লিতে যান। সব শহরে ভারতবর্ষের এরকম অবস্থা হয় না। যেমন কলকাতাতে আমি অনেক রাতে 12টা-1টার সময়েও আমি মাইলের পর মাইল আমি ঘুরেছি। কোনো দিন আমার কলকাতাতে এরকম অভিজ্ঞতা হয়নি। আমি ভারতবর্ষের অনেক শহরে রাত্রিবেলা ঘুরেছি। পাটনা শহরে ঘুরেছি, মুম্বাইয়ে ঘুরেছি, চেন্নাইয়ে ঘুরেছি, ব্যাঙ্গালোরে ঘুরেছি,
হায়দ্রাবাদে ঘুরেছি, উড়িষ্যার কটকে, ভুবনেশ্বরে ঘুরেছি, হ্যাঁ, উত্তরপ্রদেশের লখনৌয়ে ঘুরেছি, এরকম অনেক শহরে আমি ঘুরেছি। দিল্লিতে তো আমি অনেকবার গেছি, অনেক ঘুরেছি। কিন্তু এই ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আর কোথাও হয়নি দিল্লিতে যেটা হয়েছে। দিল্লিতে আরও কয়েকদিন আমার নানান ধরনের অভিজ্ঞতা হয়েছে। যেমন একদিন আমি রাত্রিবেলা মোটামুটি 11:30-12টা নাগাদ আমার এক বড় উচ্চপদস্থ অফিসার আছে দিল্লিতে, বন্ধু, সেন্ট্রাল গভর্নমেন্টের বড় অফিসার। ওই বন্ধু তার গাড়ি করে এনে আমার হোটেলের কাছাকাছি, হোটেল থেকে একটু দূরে আমাকে নামিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওই সময় আমার একটু কনফিউশন হচ্ছিল আর কি রাস্তায়। হ্যাঁ, তো আমি ঠিক হোটেলটা রাস্তার কোন সাইডে সেটা আমি মানে মনে করতে পারছিলাম না আর কি। একটু আলো আর অন্ধকারের মধ্যে কনফিউশনে পড়ে গেছিলাম। তখন বন্ধু দাঁড়িয়ে রয়েছে, আমি গাড়ি থেকে নেমে আমি ওই কাছাকাছি দাঁড়িয়ে থাকা 5-6টা ছেলে ছিল, ওদেরকে জিজ্ঞেস করেছি হোটেলটার নাম বলে, ওই হোটেলটা কোথায়। তখন তারা আমাকে একটা অন্ধকার গলির দিকে আমাকে দেখিয়ে দেয়, ওই গলি। আমি ওই বারবার দেখছি, এদিক ওদিক দেখছি, আর ভাবছি যে এই গলিটাতে কোনো দিন তো আমি এতদিন ধরে আসি যাই, এই রকম গলিতে তো আমি কোনো দিন ঢুকিনি, আমার হোটেলটা তো এই দিকের গলি না। কিন্তু এরা আমাকে খুব, এরপরে ওদের মধ্যেই 1-2টা ছেলে আবার অন্য কয়েকটা ছেলেকে বললো যে তোমরা সঙ্গে যাও, তোমরা গিয়ে স্যারকে দেখিয়ে দিয়ে আসো। তো ওরা বলছে চলিয়ে চলিয়ে হাম যাতে, কোই চিন্তা কি বাত নেই, হাম দিখা দেঙ্গে। ওই দুটো ছেলে আমাকে জোরাজোরি করছে যে তাদের সঙ্গে আমি হোটেলে যেতে, ওরা আমাকে হেল্প করবে ওই অন্ধকার গলিটা দিয়ে গিয়ে। তো আমার ওই বন্ধু, সে সেন্ট্রাল গভর্নমেন্টের বড় অফিসার এবং এই সমস্ত ব্যাপারগুলো সম্বন্ধে তার ভালো ধারণা আছে। সে আমাকে বলছে আপনি যাবেন না ওদের সঙ্গে, একেবারে যাওয়ার দরকার নাই, আপনি একটা কাজ করেন, আমি আপনার সঙ্গে আছি, যতক্ষণ না আপনি হোটেলে যাচ্ছেন ততক্ষণ আমি ফিরবো না। তো আপনি ভালো করে দেখেন, খেয়াল করেন এখানে দাঁড়িয়েই যে কোন দিকটাতে। এরপরে আমার মোটামুটি অনেকক্ষণ পরে আইডিয়া এলো যে না, ওই গলি না, আরেকটা রাস্তা, মানে অ্যাকচুয়াল রাস্তাটা আমার মনে পড়লো। তখন আমি বললাম যে এই দিকে কয়েকটা দোকান পরে হবে আমার হোটেলটা। তো ও দাঁড়িয়ে রইলো, তার গাড়িতে বসে সে দাঁড়িয়ে রইলো। তো তাকে দেখেই তো ওরা বুঝছে যে তাদের কথা, ওর কথাবার্তা শুনে তারা বুঝতে পারছে যে সে এখানকার একটা মানে বিরাট কিছু। তো ওরা আর সাহস করে এগোচ্ছে না। তখন আমি একটু এগিয়ে দেখলাম যে ঠিকই আমার আইডিয়া ঠিক, এবং হোটেলটার সামনে আমি চলে এলাম। তখন এসে তাকে আমি হাত দেখালাম যে আমি পেয়ে গেছি হোটেল, তুমি এখন যেতে পারো। তারপর সে ফিরে গেল, আমি হোটেলে চলে গেলাম। তো এই দুটো ঘটনা এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে দিল্লিতে আপনাদের মধ্যে অনেকেই হয়তো বেড়াতে যান, কোনো কাজে যান, বা হয়তো এমনও অনেকে থাকবেন যারা কোনো দিন গেছেন না, যাননি কখনো দিল্লিতে, কিন্তু যেতে পারেন কোনো না কোনো কাজে। যাওয়ার সময় হয়তো আপনাদের ধারণা হবে দিল্লি তো দেশের রাজধানী, দিল্লিতে তো এত এত ব্যবস্থা, সুতরাং দিল্লিতে তো কোনো টেনশন করার ব্যাপার নাই, ফলে আমরা যখন যেখানে খুশি সেখানে যেতে পারি, দিনে রাতে সব সময়। কিন্তু না, দিল্লিতে কিন্তু আপনাকে চলার সময়ে এই ঘটনা দুটোর কথা অন্ততপক্ষে মাথায় রাখতে হবে। এ কারণে আপনাকে সতর্ক থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। কেউ যদি আপনার এরকম সময়ে আপনাকে, মানে যেরকম আমি বললাম যে আমাকে বলে দিয়েছে যে ওই গলিতে যাও এবং অন্ধকার গলির দিকে, আপনাকে ভালো করে মনে করতে হবে এবং মার্কিংগুলো ঠিক রাখতে হবে। আর তাছাড়া যখনই আপনি মোবাইলে কথা বলবেন, হাঁটতে হাঁটতে অথবা গাড়িতে বসে অথবা এরকম রিক্সাতে বসে বা এরকম কোনো ক্ষেত্রেই, তখন আপনাকে ডানে বাঁয়ে অন্যদের মুভমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। অন্যথায় যে ঘটনা আমার সঙ্গে হয়েছে, আমার মোবাইলটার দাম মোটামুটি আমার মনে হয় 20,000-25,000 টাকার মধ্যে। এই এক ঝটকায় এই 20,000-22,000 বা 25,000 টাকার মোবাইল আমার হাত থেকে চলে গেল, আর কোনো দিন ফেরত পাইনি। আমি ইচ্ছে করলে এরপরে অনেক কিছু করতে পারতাম, আমিও কিছু না কিছু খবরাখবর রাখি টেকনোলজির, তো মোবাইল বের করা সম্ভব ছিল। তা আমিও ভাবলাম আর বাদ দাও, আমার নাম্বারটাকে ফিরে পাওয়ার জন্য যতটুকু যা করার দরকার, আর ওরা যাতে এটাকে মিসইউজ করতে না পারে তার জন্য যা যা করা দরকার আমি তা করে নিয়েছি। তো এই কারণে এরকম অনেক ধরনের অভিজ্ঞতা জীবনের
আমার ঘটেছে, আপনাদেরও হয়তো অনেকের ঘটেছে। তো সেগুলো এই যে রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটা, এই চ্যানেলটাতে এই ঘটনাগুলোর কথাই বা এই ধরনের নানান অভিজ্ঞতার কথাই তুলে ধরা হয়। আপনারা পছন্দ করছেন। হ্যাঁ, এটা ঠিক যে অনেকে আমাকে কমপ্লেন করেন যে নিয়মিতভাবে প্রত্যেকের দিন কেন আপনি ভিডিও দেন না। প্রত্যেক দিন দেওয়া সম্ভব হয় না, এটা সত্যি। আমার প্রসেনজিৎ চক্রবর্তী নামে আরেকটা চ্যানেল আছে, মেইন চ্যানেল। ওই চ্যানেলটার মধ্যে আমাকে প্রত্যেক দিন ভিডিও দিতে হয়। আর ওইটাতে 56-57 হাজারের মতন ওইটাতে সাবস্ক্রাইবার আছে। আমার ত্রিপুরা পলিটিক্যাল শো নামে আরেকটা চ্যানেল আছে, এই চ্যানেলটাতেও নিয়মিত ভিডিও দিতে হয়। ফেসবুক পেজে আলাদা ভিডিও দিতে হয়। তো অনেক সময় তার জন্য সময় হয় না, এছাড়া অন্যান্য কাজকর্ম তো থাকেই। তো এই যে রিয়েল লাইফ স্টোরি, এটাতে নিয়মিতভাবে ভিডিও দেওয়ার কথা আমি ভাবছি, কারণ এই চ্যানেলটা যেভাবে আপনাদের পছন্দের চ্যানেল হয়ে উঠছে, তাতে মনে হচ্ছে যে না, এই চ্যানেলটাতে আমার অ্যাটেনশন আরও বেশি দিতে হবে। তো তার কারণে যে বাস্তব জীবনের সত্য ঘটনাগুলো নিয়ে এই রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, করে নিন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং যদি মনে হয় যে অন্যদেরও জানা দরকার, অন্যদেরও সতর্ক করা দরকার, তার কারণে ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে ম্যাক্সিমাম। ভালো থাকবেন সবাই, নমস্কার।